আমাদের লাইফস্টাইলে যদি আমরা হাঁটা চলাফেরা একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে পারি, আমরা যদি আমাদের খাদ্যে ভেজাল থাকবে না এটা নিশ্চিত করতে পারি, কিডনি ডিজিজ বলেন, ডায়াবেটিস বলেন, হাইপারটেনশন বলেন, যে অসুখগুলোতে এখন 70% মানুষ মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছেন তাদের, সেই অসুখগুলো কমাতে হলে আমার মানুষের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, অর্থাৎ হেলথ প্রমোশন। ওই যে আমার হেলথ ওয়ার্কার যাবে, আপনাদের মতন সংবাদ মাধ্যম, ম্যাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা মানুষকে পজিটিভ হেলথ মেসেজ দেবে, লাইফস্টাইলের উপরে তারা মানুষকে সচেতন করবে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহানাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ডক্টর এম এ মুহিত। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার সরকারের 5 মাসের এখনো বাকি আছে। দায়িত্ব নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনি পড়লেন, হামের এত শিশু মৃত্যু, এরপর আসলো 8 দিনের, সব কিছু মিলে কেমন আছেন? দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে এই 5 মাসের আপনার সময়? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শকদেরকেও ধন্যবাদ। আমরা দায়িত্ব গ্রহণের জাস্ট 2 সপ্তাহ পরেই দেখা গেল যে এখানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো সেটাকে আমাদের দ্রুত গতিতে ব্যবস্থা নিতে হলো। আপনারা বাকি বিষয়গুলো জানেন গত 4-5 মাসে। তো আমরা চেয়েছি যে এই বিরাট স্বাস্থ্য খাতটাকে প্রথমে একটু ম্যাপিং করতে, যেখানে কোথায় কি হচ্ছে, এবং সেখানে আমরা দ্রুতই অনেক সমস্যা দেখতে পেলাম। একেবারে তৃণমূল পর্যায়ে গিয়েছি, ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে উপজেলা হেলথ কমপ্লেক্স, আপনার মেডিকেল কলেজগুলো ঢাকার ভেতরে এবং বাইরে, ঢাকার বড় বড় স্পেশালিস্ট ইনস্টিটিউটগুলো আমরা সশরীরে আমি ভিজিট করেছি। পৃথিবীর কোনো দেশেই আমি দেখিনি যে এইভাবে একটা হাসপাতালের সামনে বিশাল দালাল চক্র গড়ে ওঠে। অসহায় মানুষ গ্রাম থেকে আসেন, তারা কিছু বুঝে ওঠার আগেই বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হন। সেখানে তাদের খরচ বাড়তে থাকে, এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা গবেষণা করে দেখেছি, সরকার যে সরকারি হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়, সব কিছু মিলিয়ে প্রতিটা মানুষকে যখন সে স্বাস্থ্যসেবা নেয়, তার 100 টাকার সেবা পেতে হলে প্রায় 70 থেকে 80 টাকা আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ গরিব মানুষ হোক ধনী হোক, তাকে 70% খরচই নিজের পকেট থেকে দিতে হয়, যেটা দেওয়ার কথা না। আমাদের যেটা মনে হলো যে এখানে হেলথ সিস্টেমটা শুধুমাত্র ডে টু ডে, আমি আসলাম একজন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে, যা চলছে তাই চলতে থাকলো, বিজনেস অ্যাজ ইউজুয়াল, তাহলে কিন্তু মানুষ স্বাস্থ্যসেবা আর পাবে না। আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। আমরা ফরচুনেট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বাস্থ্য খাতটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, শুধু নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে নয়, তিনি যখন আমাদের দলীয় প্রধান হিসেবে ছিলেন সেই সময়েও কিন্তু তিনি এই নির্বাচনের অনেক আগে থেকেই হেলথ সিস্টেমকে নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বসেছেন, এবং আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি স্বাস্থ্য খাত নিয়ে। গত 1-1.5 বছর ধরে আমাদের টিমগুলো কাজ করে এটা তৈরি করা হয়েছে, এবং সেটার ভিত্তিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে সুস্বাস্থ্যের বাংলাদেশ নামে যে অংশটুকু রেখেছি, সেখানে কিন্তু আমরা আমাদের ভিশনটা বলেছি, আমাদের কর্মসূচি বলেছি আমাদের ইশতেহারে, যে স্বাস্থ্য খাতে আমরা কী পরিবর্তন করতে চাই, এবং সেই পরিবর্তনগুলোর ভেতর দিয়েই কিন্তু এই যে দীর্ঘ সমস্যাগুলোর কথা বললাম, সেই সমস্যাগুলো নিরসন করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি, এবং গবেষণালব্ধ বিভিন্ন দেশের পাবলিক হেলথ কীভাবে চলে সেটার ভিত্তিতে আমরা এই পরিকল্পনা করেছি। খুব মোটা দাগে আমি বলতে চাই, আমাদের সেই স্বাস্থ্য সেক্টরের পুনর্বিন্যাসের যে পরিকল্পনা, সেখানে 20টি পয়েন্টে আমরা গুরুত্ব দিচ্ছি, 20টি বিষয়ের উপরে। এই বিষয়গুলোর ভেতরে প্রথম আমাদের যে কথা, সেটা হচ্ছে একজন মানুষ চিকিৎসা পাবে তার আর্থিক সক্ষমতার উপর নির্ভর করবে না। মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজনের নিরিখে, তার যে চিকিৎসাটি প্রয়োজন, সে ধনী হোক গরিব হোক, নির্বিশেষে তার এই চিকিৎসার অধিকার সরকার এবং রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, এবং আমরা কমিটেড, আমরা সেই দিকে আগাবো। এবং সেই কমিটমেন্টের জন্য হেলথ সিস্টেমকে সাজাতে গেলে আমরা একেবারে গ্রাসরুট থেকে, তলা থেকে শুরু করতে চাই। আমরা ঢাকার বড় ইনস্টিটিউট থেকে প্ল্যানটা করতে চাই না, আমরা প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়ন লেভেলে যে প্রাইমারি হেলথ কেয়ার, প্রাথমিক স্বাস্থ্য, সেটা প্রতিটি নাগরিকের কাছে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছাতে চাই। এই প্রাথমিক স্বাস্থ্য যদি আমরা সবাইকে পৌঁছতে চাই, বাংলাদেশের 70 থেকে 80% মানুষ গ্রামেগঞ্জে বাস করেন, মাত্র 20-25% মানুষ আমরা সমস্ত যে 4-5টা 6টা বড় মহানগরী আছে এখানে বাস করি।
অথচ আপনি যদি হেলথ ওয়ার্কফোর্সের ডিস্ট্রিবিউশন দেখেন, ডাক্তার, নার্স, তারা কিন্তু শতকরা 80% থাকেন শহরে, যেখানে জনসংখ্যার 20% থাকে। আর গ্রামে কিন্তু মাত্র 20-25% ডাক্তার, স্বাস্থ্যকর্মী না, আমার ডাক্তার, নার্স তারা কাজ করেন। ফলে এই যে ম্যাল ডিস্ট্রিবিউশন, এতে আমাদের অধিকাংশ জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা নির্বাচনী ইশতেহারে বলেছি এদের কাছে সেবা পৌঁছাবো ফ্রি, এবং সেটা পৌঁছানোর জন্য 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেব এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলব। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকবে যে এই স্বাস্থ্যকর্মী কী বিষয়ে স্বাস্থ্য বার্তা নিয়ে যাবেন, তারা কি কি কাজ করবেন, তারা পুষ্টি বিষয়ে কি করবেন এবং বলবেন, প্রতিদিনের যে রোগ জ্বরের মধ্যে মানুষ যায়, জ্বর টর হয়, এগুলোর কি কি চিকিৎসা কোন পর্যন্ত তারা দিতে পারবেন, কি কি দেখলে তারা একে আমাদের ইউনিয়ন সেন্টারগুলোতে রেফার করবেন। অর্থাৎ স্বাস্থ্যসেবাটা এখন শুরু হবে আপনার ঘর থেকে, আপনার দোরগোড়ায় আমার স্বাস্থ্যকর্মী যাবে। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা ডেডিকেটেড স্বাস্থ্যকর্মী দেব, যাকে সুনির্দিষ্ট কাজ দিয়ে আমরা পাঠাবো। শুধু তাই না, এই স্বাস্থ্যকর্মী আজকে বা বিগত দিনগুলোতে আপনি স্বাস্থ্যকর্মী যা দেখেছেন তার থেকে হবে সম্পূর্ণ ভিন্ন রকম। এদের জন্য আমরা একটা প্রাইমারি হেলথ কেয়ার কিট ডেভেলপ করছি, যেখানে এমন সমস্ত সিম্পল, ছোট, আধুনিক প্রযুক্তির জিনিসপত্র আমরা রাখব যে এই স্বাস্থ্যকর্মী চাইলে তার ওই কিট যার কাছে থাকবে, তিনি কিন্তু আপনার দোরগোড়ায় গিয়ে আপনার ব্লাড প্রেশার মাপতে পারবে, আপনার ব্লাড গ্লুকোজ বলতে পারবে, আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যেটা করতে আপনার আগে ল্যাবে যেতে হতো, সেটা তাৎক্ষণিক সে রেজাল্ট দিতে পারবে। তো আমরা চাচ্ছি একদম প্রাথমিক পর্যায় থেকে স্বাস্থ্যসেবা অধিকার হিসেবে বিনামূল্যে প্রতি নাগরিকের জন্য নিশ্চিত করা। দ্বিতীয় যে কাজটা আমরা করব, আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার বলতে পারেন তৃণমূলের প্রাণকেন্দ্র হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর তার নিচে রয়েছে একটা করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, যেটাতে তেমন কিছু বর্তমানে হয় না, অধিকাংশই ভেঙে পড়েছে, কিন্তু এটা মানুষের বাড়ির কাছে। আমরা এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং তার আন্ডারে যে একটু আগে স্বাস্থ্যকর্মীদের কথা বললাম, 3 জন হোক 9 জন তো, এদেরকে নিয়ে এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, এই 3টাকে মিলে আমরা বলছি একটা জায়গায় একটা প্রাইমারি হেলথ কেয়ার হাব, এবং সারা দেশে তাহলে এরকম প্রাইমারি হেলথ কেয়ার হাব গড়ে উঠবে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আমরা স্ট্রেনদেন করব, শক্তিশালী করব। আমাদের লাইফস্টাইলে যদি আমরা হাঁটা চলাফেরা একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে পারি, আমরা যদি আমাদের খাদ্যে ভেজাল থাকবে না এটা নিশ্চিত করতে পারি, কিডনি ডিজিজ বলেন, ডায়াবেটিস বলেন, হাইপারটেনশন বলেন, যে অসুখগুলোতে এখন 70% মানুষ মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছেন তাদের, সেই অসুখগুলো কমাতে হলে আমার মানুষের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, অর্থাৎ হেলথ প্রমোশন। ওই যে আমার হেলথ ওয়ার্কার যাবে, আপনাদের মতন সংবাদ মাধ্যম, ম্যাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা মানুষকে পজিটিভ হেলথ মেসেজ দেবে, লাইফস্টাইলের উপরে তারা মানুষকে সচেতন করবে। তাহলেই কিন্তু আপনি দীর্ঘমেয়াদে এই কিডনির হাসপাতাল না হলে আপনি বানিয়ে শেষ করতে পারবেন না, যদি রোগীর ফ্লো আপনি গোড়াতেই তার পজিটিভ হেলথের মাধ্যমে কমাতে না পারেন। তা আমরা রোগ প্রতিরোধের দিকে মনোযোগ দেব। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখলাম এগুলো ভেঙে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি উপজেলাকে 100 বেডের হাসপাতালে উন্নীত করা হবে। আগে কিন্তু অধিকাংশ ছিল 30 বেডের, পরে ছিল 50 বেডের। তো এটা একটা বিশাল বৈপ্লবিক সিদ্ধান্ত। বাংলাদেশের প্রত্যেক উপজেলায় এখন মূলত একটা বড়সড় হাসপাতাল তৈরি হবে। এই হাসপাতাল অবকাঠামো আমরা ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, নতুন করে ডিজাইন করা হচ্ছে, এবং বাংলাদেশের ধাপে ধাপে প্রত্যেক উপজেলায় আমরা এটা নিয়ে যাব। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে রয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। আপনার যে পরিকল্পনা, এটা দেশের মানুষের জন্য অবশ্যই একটা নতুন দিগন্ত খুলে দিবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সময়ের কোনো পরিকল্পনা আছে কিনা? WHO যেই বাজেটের কথা বলছেন সেখান থেকে অনেকটা কম, সেটা আপনি মনে করছেন কিনা? এই গ্যাপটা আপনি কিভাবে পূরণ করবেন? কোনো পরিকল্পনা যেটা টাইম বাউন্ড না, সেটা আসলে কোনো পরিকল্পনাই না। অবশ্যই আমাদের এই পরিকল্পনার একটা টাইম বাউন্ড প্ল্যান, এবং এই কাগজটি তাই। এখানে দুটো অংশ, একটি হচ্ছে এবছরের বাজেট, 1 বছর আমরা সেই বাজেট দিয়ে কি করব, 1 বছরের একটা পরিকল্পনা। কিন্তু আমরা ম্যান্ডেট নিয়ে এসেছি 5 বছরের জন্য, এবং এই 1 বছর কিন্তু সেই 5 বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম বছর, যে বছরে আমাদের 5 বছরের যে ভিশন সেটার ভিত্তিটাও তৈরি করতে হবে। সেই কারণেই আমরা এটাকে একটা কোনো বিক্ষিপ্ত প্ল্যান হিসেবে না দেখে এটাকে একটা 5 বছর মেয়াদি একটা প্রোগ্রাম হিসেবে দেখছি,
যে আমাদের দল আমরা যে ইশতেহার এবং যে কর্মসূচি সেটার আলোকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যা আমরা করতে চাচ্ছি তা যদি করতে পারি তাহলে স্বাস্থ্য ব্যবস্থাটা 5 বছরের শেষে গিয়ে কেমন দেখা যাবে, সেই ছবিটা আমরা প্রথমে কল্পনা এবং বিস্তারিত পরিকল্পনায় এনেছি। এবং সেখান থেকে আমরা ব্যাকওয়ার্ড প্ল্যান করেছি যে এখন যে অবস্থায় আছি আমি ওখানে পৌঁছতে চাই, এই জার্নিটা আমার অবশ্যই 5 বছরে শেষ করতে হবে। এবং সেইখান থেকে আমরা এসেছি যে প্রথম বছরে আমার ভিত্তিমূলে কি কাজ করতে হবে 5 বছরের ভিত্তি গড়তে। আরেকটা জিনিস হচ্ছে, মানুষ তো 5 বছর অপেক্ষায় থাকবে না। এই মুহূর্তের যে স্বাস্থ্যসেবায় যে ইমপ্রুভমেন্টের জরুরি প্রয়োজন সেটা হচ্ছে আরেক সেট অফ ওয়ার্ক। তো একদিকে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি তৈরি করার কিছু কাজ এবছর করব, আরেকদিকে যেটা সবচেয়ে জরুরি, দ্রুত 3 মাসের ভেতরে মানুষ যেন ফিল করতে পারে সে 3 মাস আগে যেভাবে স্বাস্থ্যসেবা পেয়েছে আজকে ভিন্নভাবে পাচ্ছে, সেই ধরনের কিছু কাজ আমরা শুরু করেছি। সো 1 জুলাই আমাদের বাজেট ইয়ার শুরু হয়েছে। নতুন সরকারের আসলে নিজের বাজেট নিজের পরিকল্পনা নিয়ে আমরা 7 দিন হলো কাজ শুরু করেছি। এর আগে আমরা ইনহেরিট করেছি যে সিস্টেম, ওটাকে আমরা দেখে শুনে রেখেছি। এখন আমাদের দৃষ্টি হচ্ছে যে মানুষ কখন সেবাটা পাবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে জানাতে চাই ইতিমধ্যেই আমরা এমন কিছু কাজ করেছি যেটা মানুষ অলরেডি সেটা সেবা পাচ্ছে। যেমন ধরা যাক, ইতিমধ্যেই আমরা কিন্তু এই যে দামটা কমিয়ে দিলাম, চোখের অপারেশনের ইন্ট্রাঅকুলার লেন্স, সেটার আমরা যে কর থাকতো সেই করটা আমরা কমিয়ে দিয়েছি, ফলে এটার দাম কিন্তু কমে গেছে, অর্থাৎ রুগী এখন আগের চেয়ে কম টাকায় এই সেবাটা পাচ্ছে। এই একই সাথে আমরা ইতিমধ্যে আসার পরই দ্রুত গতিতে 5,000 ডাক্তার নিয়োগের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। এই ডাক্তার নিয়োগ হলে কিন্তু যেই জায়গায় ডাক্তার পাচ্ছে না মানুষ ডাক্তার পাবে। আরেকটি কাজ আমরা করেছি, আমরা এসে দেখলাম যে অনেক কিছু ডাক্তার আছেন যারা ওএসডি হয়ে সংযুক্ত আছেন কিন্তু কোনো হাসপাতালের সাথে সংযুক্ত নাই। আমরা আসার পর কিন্তু প্রায় 1000 খানেক ডাক্তারকে নতুন করে পদায়ন করেছি। 800-র মতো ডাক্তারকে নতুন করে রিক্রুটেড হয়েও তারা পদায়ন হয়েছেন। মোটামুটিভাবে আমরা ডাক্তারের সংখ্যা গড়পড়তা 5 থেকে 10 জন করে ডাক্তার আমরা আসার পরে কিন্তু নতুন করে প্রত্যেক উপজেলায় দিতে পেরেছি। আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি প্রশাসনিক, নতুন নার্স নিয়োগ দেব, নতুন করে আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। আমাদের প্রত্যেকটা হাসপাতালে ভিজিট করার ফলে আপনারা জানবেন, আপনারা সংবাদ মাধ্যম কর্মীরা সবসময় হাসপাতালে যান এবং দেখেন পরিস্থিতি। সত্যিই কিন্তু পরিস্থিতি হাসপাতালগুলোতে আগের চেয়ে ইমপ্রুভ করেছে, ডাক্তারদের আগের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে, এটা আমরা দেখেছি। আমরা দেখেছি যে হাসপাতালগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগ গত 5 বছর 10 বছরে কেউ নেয়নি। আমরা ইতিমধ্যে আপনারা হাসপাতালে গেলে দেখবেন কিছু কিছু হাসপাতালে এখন ডিজিটাইজড হয়ে গেছে আপনার ওই আউটডোরের রেজিস্ট্রেশনটা, এতে মানুষের নাজেহাল হওয়া কমেছে। আমাদের হার্ট ডিজিজে অনেক মানুষ ভোগেন, এই হৃদরোগে আক্রান্ত মানুষদের জন্য ইতিমধ্যে আমরা কিন্তু হার্টের রিংয়ের দামের উপরে কর কমিয়ে দেওয়াতে প্রায় 25 থেকে 30 ভাগ কম মূল্যে এখন কিন্তু মানুষ হার্টের রিংয়ের অপারেশন করতে পারবেন। তো এগুলো ইতিমধ্যে মানুষ এই বেনিফিটগুলো পাচ্ছে। আগামী 3 মাসে আপনারা আরও দেখবেন। কি দেখবেন? আগামী মাসেই আমরা ঢাকায় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে একটা বিশাল অত্যন্ত ওয়েল ইকুইপড একেবারে সর্বাধুনিক প্রযুক্তি এবং বিল্ডিং এবং চিকিৎসকদের নিয়ে এই নিউরোসায়েন্স ইনস্টিটিউটের 2য় ইউনিট উদ্বোধন করা হবে আগামী অগাস্ট মাসে। আমরা 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী 3 মাসের ভেতরেই চালু করা হবে, উদ্বোধন করা হবে এবং জনগণ এখান থেকে সেবা পাবে। এটি একটা বৈপ্লবিক ঘটনা, কারণ হচ্ছে এর আগে বাংলাদেশে কিন্তু খুব কম বিশেষায়িত শিশু হাসপাতাল ছিল। ঢাকায় একটি শিশু হাসপাতাল আছে, আরও কিছু জায়গায় ছোট আকারে আছে। এই 5টা হাসপাতাল 5টা বিভাগীয় শহরে বড় শিশু হাসপাতাল, নতুন ভবন, সম্পূর্ণ নতুনভাবে আমরা মেশিন, ফার্নিচার এবং লোকবল নিয়োগ দিচ্ছি। আগামী 3 মাসের ভেতরে এই বিভাগীয় শহরগুলোতে শিশু হাসপাতালে মানুষ সেবা পাবে। কোন 5 বিভাগ? এখানে আছে খুলনা আছে, রংপুর আছে, আমার লিস্টটা আছে, আমার দেখে বলতে হবে, বাট 5টা বিভাগে শুরু হয়ে যাবে আগামী 3। বিল্ডিং তৈরি করা শেষ, ওষুধ যন্ত্রপাতি কেনা শুরু হয়ে গেছে, লোকবল নিয়োগ শুরু হয়ে গেছে। তো আমি আরও বেশ কিছু কাজ হয়েছে। সুতরাং কাজ হচ্ছে, মানুষের কাছে সেবা ইতিমধ্যে পৌঁছেছে। সামনের 3 মাসে আরও ভিজিবল চেঞ্জ দেখবেন এবং আশা রাখি আমরা যে আগামী 1 বছরের ভেতরে একেবারে দৃশ্যমান উন্নয়নটা এমন একটা পর্যায়ে আসবে যে মানুষের জন্য স্বাস্থ্যসেবাটা সহনীয় হওয়া শুরু করে দেবে। যে বাংলাদেশের ওষুধের অবস্থা এতটা এখন ভালো যে অনেক বেশি রপ্তানি হচ্ছে, তারপরে ওষুধের দাম কিন্তু কমছে না, সেক্ষেত্রে আপনার পদক্ষেপটা কি?
আপনি জানেন যে এই যে 20 কোটি মানুষ আমরা, আমাদের রোগ যারা ব্যাধিতে ওষুধের ভূমিকা, এবং এটা সব মানুষকে কিন্তু এফেক্ট করে। তো ওষুধের ক্ষেত্রে আমরা 2-3টা লেয়ারে কাজ করছি। একটা হচ্ছে যে আমাদের ওষুধ শিল্প, এটির সাফল্য, এবং আমাদের ওষুধ শিল্পে কিন্তু ভালো সাফল্য এসেছে, তারা বিভিন্ন দেশে রপ্তানি করছেন, আমাদের দেশের ওষুধ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এটাকে আমরা আরও এগিয়ে নিতে চাই, ওষুধ শিল্পকে আরও বিকশিত করতে চাই। বিকশিত করার জন্য আমাদের সরকার কিছু পলিসি সাপোর্ট তাদেরকে দেবে। ওষুধ শিল্প সংস্থার সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা বৈঠক করেছি এবং সেই সবে আমরা এই আলোচনাগুলো করেছি। ইতিমধ্যেই বাজেটে ওষুধ শিল্পের একটা বড় পলিসি সাপোর্ট আমরা দিয়েছি, যে ওষুধ শিল্পে আমরা যে ওষুধ তৈরি করি সেটা তৈরি করার যে কাঁচামাল, এটাকে আমরা বলি এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, সেটার উপর যে কর ছিল সেই কর কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন কিন্তু ওষুধের এই কাঁচামালটা অনেক কমে ওনারা আমদানি করে নিতে পারবেন, তাহলে ওষুধ বানানোর খরচটা কমে যাবে। স্বভাবতই আমরা আশা করব দুটো জিনিস, একদিকে দেশের মানুষের জন্য যে ওষুধগুলো তৈরি হবে, এই যে তারা কম মূল্যে তৈরি করতে পারছেন, সেই বেনিফিটটা, সেই সুবিধাটার অংশ যেন মানুষের কাছে পৌঁছায়। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ নিউজ 24-কে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24-কে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।